আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগটা আমরা সাজিয়েছি যে আসলে আমাদের দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে তার উপর। বিশেষ করে দুটো নিউজ আমাদের কাছে এসছে। একটি হচ্ছে গিয়ে ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দিল কেন্দ্রীয় ব্যাংক। তো এই যে ঋণের সুদ হার যে বাজারের উপর ছেড়ে দেওয়া হলো, এর কি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে? এবং দ্বিতীয় যেই নিউজটা আমাদের কাছে এসছে অলরেডি, সেটা হচ্ছে কি আমাদের ডলারের বিপরীতে কিন্তু আমাদের টাকার মান কমে গেছে। তো এই দুটাই কিন্তু একটা বড় নিউজ আমাদের দেশের অর্থনীতির জন্য। আর আমাদের অর্থনীতির বাইরে তো আমাদের পুঁজিবাজার নয়, বরঞ্চ পুঁজিবাজারের সাথে আমাদের অর্থনীতি একবারে অতপ্রতভাবে জড়িত। তো সেই কারণে পুঁজিবাজারের স্বার্থেই আমাদের দেশের অর্থনীতিটা ভালোভাবে বুঝতে হবে। তো এই ভিডিওটি যদি আপনারা এই মুহূর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া দেখতে থাকেন, তবে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার কাই টিভি। সেই লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক আমার পেজে দেখছেন, কাইট টিভির পেজে, তাদেরকে একটু অনুরোধ করব আমার এই ফেসবুক পেজ কাইট টিভিকে একটু ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে আমরা কিন্তু এই কাইট টিভি ফেসবুক পেজেই একেবারে পুরো ভিডিওটি আপনি কিছুদিন পর থেকে পাওয়া শুরু করবেন। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য একেবারেই প্রথমে। কারণ এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীতে স্টক মার্কেট রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেয়ে যাবেন এই কাই টিভিতে। তাই এই সাবস্ক্রাইব করে রাখার মাধ্যমে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে আপনার কাছে এই ভিডিওটি চলে যাবে খুব সহজে। তো ঠিক ইন্ট্রোতে যেমনটি বলছিলাম যে আসলে আমাদের কোন দিকে আমাদের অর্থনীতি যাচ্ছে, কারণ আমাদের অর্থনীতিতে কিন্তু বড় দুটো নিউজ চলে এসছে। তার মধ্যে প্রথম যে নিউজটা সেটা হচ্ছে গিয়ে ঋণের সুদ হার বাজারে ছেড়ে দিল কেন্দ্রীয় ব্যাংক, এবং পরবর্তী যে নিউজটা সেটা হচ্ছে গিয়ে একদম সবার মুখে মুখে আজকে এই নিউজটা চলছে যে ডলারের সাথে যে বাংলাদেশ টাকার মান যে কমে গেল, অবমূল্যায়ন হলো, এতে আসলে কার কি বেনিফিট হবে। এখানে কিন্তু হিসাবটা খুব মজার একটা হিসাব। এখানে কিন্তু অনেকের লাভ হবে, অনেকের ক্ষতি হবে। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে কতখানি লাভ নিতে পারি এই বিষয়টা থেকে। তো দুটোই নিউজই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের পুরো বাংলাদেশের অর্থনীতির জন্য। তো প্রথম নিউজটা আসলে চলে যায়, সেটা হচ্ছে ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দিল কেন্দ্রীয় ব্যাংক। আসলে গত বছর জুনে বাংলাদেশে কিন্তু সুদ হার নির্ধারণে 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতি চালু করেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু মাত্র 11 মাসের মাথায় এই নীতি থেকে সরে আসা হয়েছে। এবার ঋণের সুদ হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিল কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন কিন্তু অলরেডি জারি করা হয়েছে। যে প্রজ্ঞাপনটা আসলে আমার এই ভিডিওর আপনি স্ক্রিনে পেয়ে যাবেন। আসলে গত বুধবার 8 মে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এই সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বলা হয়, এখন থেকে ব্যাংকগুলো চাহিদা ও যোগানের ভিত্তিতে ঋণের সুদ হার নির্ধারণ করতে পারবে। সুদ হার শতকরা বাজারে ভিত্তিক করতে স্মার্ট ভিত্তিক সুদ হার ব্যবস্থাপনা প্রত্যাহার করা হলো। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে দেশের ব্যাংকগুলোর ঋণ সুদ হার আরও বাড়বে। আসলে গত মাসে কিন্তু ঋণের সর্বোচ্চ সুদ হার ছিল 13.55%। এখন যদি এটা ছেড়ে দেওয়া হয়, অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের এই সুদ হার কিন্তু আরও বেড়ে যাবে। কারণ একটা প্রতিযোগিতা এখন আসলে তৈরি হবে যে কতখানি কোন ব্যাংক কত দিল, তারপর ওই ব্যাংক আবার কত দিল, মানে এইভাবে এক ব্যাংককে টার্গেট করতে করতে কিন্তু সুদ হার একটা বেড়ে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রজ্ঞাপনটা জারি করার মাধ্যমে। এখন আসা যাক এই নিউজটার সাথে আমরা কিন্তু সরাসরি পুঁজিবাজারের যে সম্পর্কটা সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা দ্বিতীয় টপিকটাও দেখে আসি, তারপর আমরা একসাথে এটাকে সামারাইজ করব। দ্বিতীয় যে নিউজটা ছিল সেটা কিন্তু ছিল যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে। আসলে তো অবমূল্যায়ন তো হয়ে গেছে, এখন এখানে কার লাভ কার ক্ষতি এটা নিয়ে আমরা একটু আসলে আলোচনা করব বা একটু বোঝার চেষ্টা করব একেবারে সহজ সরল ভাষায়। আসলে বিশ্বব্যাপী মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।
বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার দরপতন হচ্ছে। আজ বাংলাদেশে ব্যাংকের প্রতি ডলার 60 টাকা বাড়িয়ে নতুন বিনিময় হার পদ্ধতি চালু করেছে। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান কমেছে 6.3%। অর্থাৎ ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন কিন্তু অলরেডি হয়ে গেছে। মার্কিন ডলার প্রধানতম আসলে বৈদেশিক মুদ্রা, যদিও মার্কিন ডলারের পাশাপাশি ইউরো জনপ্রিয় এবং আন্তর্জাতিক বাজারে দুইটি প্রচলনই আসলে বেশি। এখন ডলার শক্তিশালী হলে মার্কিন ডলার কিনতে বিভিন্ন দেশে তাদের মুদ্রার বিপরীতে বেশি অর্থ ব্যয় করতে হয়। ক্রমান্বয়ে ডলার বিশ্বের অর্থনীতিতে বড় একটি প্রভাব ফেলেছে। বিশ্বে মূলত এখন ভাসমান বিনিময় হার নীতি চলছে। এখন এই বাজারে চাহিদা এবং যোগানের উপর মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়, কিন্তু পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে চায় না অনেক দেশ, তার মধ্যে কিন্তু বাংলাদেশও ছিল। কিছুটা নিয়ন্ত্রণ হাতে রাখতে চায় আসলে কেন্দ্রীয় ব্যাংক। এটা অবশ্য যথেষ্ট যুক্তিসঙ্গত বিষয় রয়েছে যে আসলে ব্যাংকগুলো কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক কিন্তু চায়, এটা কখনোই চায়নি যে একবারে ডলারের উপর পুরোপুরি কন্ট্রোলটা চলে যাক। তাদের হাতে একটা কন্ট্রোল ছিল এবং তাদের প্রয়োজনই তারা রেখেছিল। এখন কিন্তু সেই প্রয়োজনটা আবার আসছে যে তাকে ছেড়ে দেওয়া, সেই কারণেই কিন্তু তারা ছাড়তে বাধ্য হচ্ছে। আসলে বাংলাদেশ ব্যাংকে দীর্ঘ একটা সময় ধরে কিন্তু টাকার বিপরীতে ডলারের দাম বেঁধে রেখেছিল। তখন কিন্তু আসলে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু এতদিন ধরে ভাসমান বিনিময় হারে কথা বলে আসছিল, তবে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি তাতে মোটেও কর্ণপাত করেনি। তবে ডলারের বাজার অস্থিরতা আরও বাড়ছে। অবশেষে বাংলাদেশ ব্যাংক আজ নিয়ন্ত্রণ সংস্থা ভাসমান বিনিময় হার চালু করলো, আসলে যার নাম দেওয়া হয়েছে কিন্তু ক্রলিং পেগ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানো করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে মুদ্রার দর একেবারে খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতে পারবে না। আমাদের স্টক মার্কেটের মতো একটা সিলিং দেওয়া হয়ে গেছে যে এর বেশি যেতে পারবে না, আবার এর বেশি নামতে পারবে না। সাধারণত যেসব দেশে রপ্তানি বেশি এবং আমদানি কম, তারাই কিন্তু নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন হলে পরে তারা বেশি আগ্রহী হন। এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোন পক্ষে পড়ি। আসলে আমাদের কি রপ্তানি বেশি নাকি আমদানি বেশি, সেটা আমাদের এখন বুঝতে হবে। তো টাকার অবমূল্যায়নে আসলে কার লাভ হবে সেটা আমরা এখন দেখব। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন মূলত রপ্তানিকারক এবং প্রবাসীরা লাভবান হবেন। যেমন ডলারের বিপরীতে টাকার দর 110 টাকা থেকে বাড়িয়ে 117 টাকা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর অর্থ হচ্ছে টাকার অবমূল্যায়ন করা হয়েছে 60 টাকা মতো। এর ফলে রপ্তানিকারক প্রতি ডলার আয় থেকে বাড়িয়ে 60 টাকা বেশি করতে পারবে। এতে রপ্তানিকারক যারা রয়েছে, আমাদের গার্মেন্টস সেক্টর রয়েছে, আমাদের লেদার সেক্টর রয়েছে, আমাদের ওষুধ শিল্প রয়েছে, তো তাদের জন্য কিন্তু সুখবর। এতে যারা রপ্তানিকারক থাকবে তারা আরও বেশি উৎসাহিত হবেন। একইভাবে যারা প্রবাসী রয়েছে, আমাদের দেশে যারা প্রবাসী রয়েছে, আমাদের প্রচুর সবচেয়ে বড় কিন্তু রেমিটেন্সটা আসে আমাদের কিন্তু এই যারা শ্রমিক রয়েছেন, আমাদের যারা প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, তাদের হাত ধরে কিন্তু সবচেয়ে বড় একটা রেমিটেন্স আসে আমাদের দেশে। তো এতে কিন্তু আমাদের যারা প্রবাসীরা তারাও কিন্তু রেমিটেন্সের ডলারের বিপরীতে 60 টাকা করে বেশি পাবে। তাহলে পরে যারা আমাদের প্রবাসীরা রয়েছেন তারা যে আর্নিংটা করছেন সেই আর্নিংয়ের বিপরীতে কিন্তু দেশে কিন্তু তারা 60 টাকা করে বেশি পাচ্ছেন, এতে কিন্তু তারা উৎসাহিত হবেন। এখন দেখা যাক যে কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমদানি করতে হয় ডলার কিনে, ফলে আগের চেয়ে 60 টাকা বেশি দিয়ে আমদানিকারকদের ডলার কিনতে হবে। এতে আমদানি ব্যয় বেড়ে যাবে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে না, এটা আসলে পড়বেই। এর ফলে দেশের মূল্যস্ফীতি আসলে বেড়ে যাবে। টাকার অবমূল্যায়নের আগে সাধারণ মানুষের যে পরিমাণ উপার্জন করত এখনো কিন্তু তাই করছে। তারা চাইলেও আগের মতন একই পরিমাণ পণ্য বা পরিষেবা আসলে কিনতে পারবে না। টাকার অবমূল্যায়নের কারণে ভ্রমণ এবং বিদেশে শিক্ষা ব্যয় বেড়ে যাবে, টিউশন ফি বেড়ে যাবে এবং ফ্লাইটে যারা যাওয়া আসা করেন তাদের কিন্তু বাড়তি কিছু ডলার পরিশোধ করতে হবে।
তাই এতে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা যে সকল পণ্যগুলো আসলে আমদানি করে আনি, তো সেখানে কিন্তু একটা যেহেতু মানে আমাদের যেহেতু আমাদের ব্যয়টা বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা যে সকল আমদানি করি, বিশেষ করে ফুড, একদম প্রায় যে শিশু ফুড যেটা রয়েছে, দেখবেন শিশু খাদ্যগুলো কিন্তু বেশ বেড়ে গেছে, বেশ কিছু ওষুধের দাম বেড়ে গেছে। এগুলো কিন্তু হচ্ছে এর কারণে। চিনির দামটা বেড়ে যাবে। তো যেগুলো জিনিস আমরা বাইরে থেকে নিয়ে আসি, সেই পণ্যগুলোর দাম কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুব বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তো যেটি আসলেও একটা একটা কি বলবো, একটা অবশ্যই ভালো দিক নয় আমাদের অর্থনীতির জন্য। তো একদম যদি সামারাইজ করে নিয়ে আসি, এখন আমরা একটু পুঁজিবাজারের সাথে এটাকে একটু লিঙ্ক আপ করার চেষ্টা করি। প্রথম যে নিউজটা ছিল সেটা হচ্ছে গিয়ে ঋণের বিষয়টা, যে ঋণটাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, একেবারে চাহিদার উপর ডিপেন্ড করে তারা কিন্তু উঠানামা করতে পারবে। তো যেহেতু অলরেডি 13-র উপরে চলে গেছে আমাদের ইন্টারেস্ট রেট, এবং সামনে আরও বাড়তে পারে, যেটার আভাস আসলে আমরা পাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের পুঁজিবাজারের জন্য এক কথায় আসলে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদেরকে ওই ডিপ্লোম্যাটিক ভাবে বলবো না, এক কথায় এটা পুঁজিবাজারের জন্য ভালো খবর নয়। এখন ভালো খবর নয় এটা কেন না, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। কারণ যদি কোনো সেক্টর থেকে, অন্য কোনো ব্যাংকিং সেক্টর থেকে, মানি মার্কেট থেকে যদি আপনি বেশি আর্ন করতে পারেন, তবে কেন আপনি এই পুঁজিবাজারে আসবেন, ক্যাপিটাল মার্কেটে আসবেন? এখানে তো অবশ্য রিস্কও বেশি, সব দিক থেকে এখানে কিন্তু একটা রিস্ক বেশি নিতে হয়। সেখানে আপনি ব্যাংকে কিন্তু দেখা যাবে যে ইন্টারেস্ট রেট অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং সেই জন্য কিন্তু আসলে একটা বড় ইনভেস্টমেন্ট আসলে কিন্তু ব্যাংকিং চ্যানেলে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই গেল প্রথমটা। এবং দ্বিতীয়টা হচ্ছে কি, আসলে এইটার সাথে একেবারে সরাসরি পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত করা যাবে না। কারণ ডলারের এই উঠানামার ব্যাপারটাতে আসলে যেটা মূল যেই জায়গাটাতে ইফেক্ট পড়বে, সেটা হচ্ছে আমদানি এবং রপ্তানিতে। আমরা তো দেখলামই যে কার আসলে লাভ হবে, কার ক্ষতি হবে। যদি আমরা আসলে আমদানি বেশি করে থাকি, তাহলে কিন্তু আমরা ক্ষতিতে পড়বো। আর যদি আমরা রপ্তানি বেশি করে থাকি, তবে কিন্তু আমরা লাভবান হব। এবং যারা আসলে রেমিটেন্স যোদ্ধা রয়েছেন, তাদের জন্য এটা একটা সুখবর। যারা আমাদের দেশ থেকে রপ্তানি করছেন আমার বিভিন্ন জিনিস, তারাও কিন্তু, তাদের জন্য একটা বড় একটা ভালো খবর আসলে এই অবমূল্যায়ন হয়ে যাওয়া। এবং বিশ্বের অনেক উন্নত দেশ রয়েছে, আমরা উদাহরণস্বরূপ চীনের কথা বলতে পারি, জাপানের কথা বলি, তারা কিন্তু অবমূল্যায়ন হলে পরে খুশি হয়। এবং তারা কিন্তু এই অবমূল্যায়ন করেই তাদের অর্থনীতিকে একটা একটা স্ট্রং অবস্থা নিয়ে গেছে। তো সেদিক বিবেচনায় আমাদের এই টাকা যে অবমূল্যায়ন হলো, শুনতে কষ্ট লাগলে, খারাপ লাগলে পরও এটি কিন্তু আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। এটি এখন ডিপেন্ড করবে আসলে আমরা কোন দিকে আমরা ফোকাস করব। তো এত খারাপের নিউজের মাঝেও আমরা তার মধ্যে ভালো খবর খুঁজে পাওয়ার চেষ্টা করি, কারণ আমরা একটা পজিটিভ জাতি। সবসময় পজিটিভ জাতি ছিলাম বলেই আমরা কিন্তু স্বাধীন হতে পেরেছি। পজিটিভ জাতি ছিলাম বলেই আমরা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। তো আমি মনে করি সকল বাধা বিপত্তি পেরিয়ে আমাদের দেশের অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাবে, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসবো আপনাদের কাছে স্টক মার্কেট আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।